প্রিয় বন্ধু, সহজ পাঠে তোমায় স্বাগত। সহজ পাঠ এক নজরে 100 আজকে দ্বিতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্ব আমরা সাজিয়েছি ভাষা বিজ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে। এই পর্ব শুরু করার আগে আমার দুটি কথা বলার, সেই জন্যই আজকে আসা। প্রথম কথা হচ্ছে যে প্রথম পর্ব হওয়ার পর অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে এবং ভিডিওর মন্তব্যে বলেছেন যে যেন আমি প্রশ্নোত্তরের পাশাপাশি একটু ব্যাখ্যা করে দিই বিষয়গুলো, যেহেতু ভাষাবিজ্ঞানের অংশগুলো একটু ব্যাখ্যা করে দিলে তাদের বুঝতে সুবিধা হবে। এবং আমরাও খুবই অল্প সময়ের মধ্যে ইউনিট পরিক্রমা ভাষাবিজ্ঞান করতে পারিনি, তাই এই পর্বটা আমরা প্রশ্নোত্তরের পাশাপাশি একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে করব। আর দ্বিতীয় পর্ব হচ্ছে যে প্রথম পর্ব দেখার পর এবং আমাদের একটি বিশেষ পর্ব করেছি ইউনিট পরিক্রমা, সেখানে বাংলা ছোট গল্পের সমস্ত ছোট গল্পের 32টি ছোট গল্পের তথ্যসূত্র দিয়ে সাজিয়েছি। সেখানে গল্পগ্রন্থ, প্রথম প্রকাশ, নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি সুন্দর পর্ব সাজিয়েছি। সবারই খুব ভালো লেগেছে। সেই পর্ব দুটি দেখার পরে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বা অনেকে অনুরোধ করেছেন পিডিএফ পাঠানোর জন্য। তাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা কাউকে পিডিএফ দিতে পারছি না এই মুহূর্তে, কেবলমাত্র পেইড ইউজার ছাড়া। আর পেইড ইউজার আমরা এই মুহূর্তেও নিচ্ছি না। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে আমরা বিজ্ঞাপন দিয়ে নতুন ব্যাচ শুরু করব। তখন যদি তোমরা ইন্টারেস্ট থাকো, নিশ্চয়ই তোমরা ইন্টারেস্ট হবে এবং সেই ব্যাচে নিজেদেরকে যুক্ত করবে, তখন সব কিছু তোমাদের জন্য পিডিএফ মেটেরিয়ালে যাবে। কিন্তু এই মুহূর্তে সবার জন্য আমরা এই ভিডিওটা নির্মাণ করছি। সেই ভিডিওর সমস্ত তথ্য তোমারই জন্য, শুধু একটু যত্ন করে দেখে নাও। একটু যত্ন করে দেখলে তোমারই পরীক্ষায় ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। এবং দেখার পরে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্যে জানাও, আমরা মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু হয়তো দেরি হতে পারে, কিন্তু অবশ্যই আমরা দেব। সুতরাং যোগাযোগের কোনো খামতি নেই। পিডিএফটুকু না পেলে যে পড়াশোনা হবে না এমনটা ভাবার কিছু নেই। এবং আমরাও বিনীতভাবে অনুরোধ করছি, এটা থেকে কেউ মনে কষ্ট পাবেন না যে আমরা তাদেরকে আহত করার জন্য বলছি। এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই নিয়মটা নিজেরা তৈরি করেছি এবং সেই নিয়মটা আমরা পালন করছি। সুতরাং পিডিএফ চাইবেন না কেউ, আমরা পিডিএফ দিতে পারছি না। আর এই সব কিছুর পরেও নিশ্চয়ই সহজ পাঠে সবার ভালোবাসা নিয়ে সহজ পাঠ আরও এগিয়ে যাবে। সবটুকুর জন্যই তোমাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা রইল। চল এখন বাকি পর্বটা দেখি। ধন্যবাদ। সহজ পাঠ এক নজরে 100 দ্বিতীয় পর্বে আমরা শুরুতেই মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যেকার যে যুগবিভাগ ও নিদর্শন যে সমস্ত রয়েছে সেটির দিকে একটু নজর দিচ্ছি। এই সময়ের যুগ নাম হচ্ছে প্রাকৃত যুগ। এর 3টি পর্ব: প্রত্নলিপির প্রাকৃত, সাহিত্যিক প্রাকৃত এবং অপভ্রংশ ও অবহট্ট। প্রথম স্তরের মধ্য ভারতীয় আর্য অর্থাৎ প্রত্নলিপির প্রাকৃত, যার আনুমানিক কালসীমা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় 1ম শতাব্দী পর্যন্ত। এর 4টি আঞ্চলিক রূপ বা উপভাষা ছিল, যেমন উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য মধ্য ও প্রাচ্যা। উত্তর পশ্চিমার প্রধান নিদর্শন হচ্ছেন অশোকের শাহবাজগড়ি মানসিহরা অনুশাসন। দক্ষিণ পশ্চিমার প্রধান নিদর্শন গ্রেনারের অনুশাসন। প্রাচ্য মধ্যার প্রধান নিদর্শন কালসি অনুশাসন এবং প্রাচ্যার প্রধান নিদর্শন ধলি ও জৌগড় অনুশাসন। দ্বিতীয় পর্ব মধ্য ভারতীয় আর্য ভাষা, যা প্রধানত সাহিত্যিক প্রাকৃত বলা হয়, যার সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 1ম শতাব্দী থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত। পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, শৈরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত ও অর্ধমাগধী প্রাকৃত, এই 5টি যার উপভাষা বা আঞ্চলিক রূপ ছিল। পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, শৈরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত ও অর্ধমাগধী প্রাকৃত। সুবিস্তৃত জৈন ধর্ম সাহিত্য, সংস্কৃত নাটকে নারী ও ভৃত্যের সংলাপ, রানী ও শিক্ষিত রমণীর ভাষা শৈরসেনী ছিল, ভৃত্য ও নিম্ন শ্রেণীর ভাষা ছিল মাগধী। অনেকগুলি স্বতন্ত্র রচনা, মহাকাব্য, কথানক, নীতিকাব্য, ব্যাকরণ ইত্যাদি সব রকম প্রাকৃতের নিদর্শন সব জায়গায় সমান নয়, কিন্তু বিভিন্নভাবে কিন্তু রয়েছে। তৃতীয় স্তরের মধ্য ভারতীয় আর্য অর্থাৎ অপভ্রংশ বা অবহট্ট, যার আনুমানিক সময়কাল খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে 9ম শতাব্দী। তার উপভাষা বা আঞ্চলিক রূপগুলো ছিল পৈশাচী অপভ্রংশ, মহারাষ্ট্রী অপভ্রংশ, শৈরসেনী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ ও অর্ধমাগধী অপভ্রংশ।
এই 5টি উপভাষা আঞ্চলিক রূপের মধ্যে যেগুলো সাহিত্যিক নিদর্শন গড়ে উঠেছে সেগুলি কয়েকটি মহাকাব্য, কথানক কাব্য, কিছু বিচ্ছিন্ন গীতিকবিতা, সংস্কৃত নাটকের কোনো কোনো সংলাপ ও গানে দেখা যায়। এই যুগ যে প্রাকৃত যুগ, সেই প্রাকৃত যুগের বা প্রাকৃত ভাষা কথাটির আসল তাৎপর্য যে প্রকৃতি অর্থাৎ জনগণের ব্যবহৃত ভাষা, সেইটি সুকুমার সেন বলেছেন। এরপর আমরা ধ্বনি পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তন শব্দভাণ্ডারের থেকে প্রশ্ন নির্বাচন করেছি। যেমন শুরুতেই সন্ধ্যার সময় প্রদীপ দেওয়াকে সন্ধ্যা দেওয়া বলা হচ্ছে। এই জাতীয় ধ্বনি পরিবর্তনের কারণ হিসেবে বলা হচ্ছে আরামপ্রিয়তার কথা। আমরা জানি আরামপ্রিয়তা আসলে যে বিষয়টা জানি যেটা হচ্ছে ভাষা ব্যবহার ও ভাষা সঞ্চারে দুটি পক্ষর অর্থাৎ বক্তা ও শ্রোতার সমান ভূমিকা থাকে। বক্তার ভাষা উচ্চারণ এবং শ্রোতা শ্রবণ করে। বক্তার উচ্চারণ বা শ্রোতার শ্রবণের ত্রুটি ঘটলে যেমন ধ্বনি বিকৃতি হয়, সেই ধ্বনি বিকৃতির প্রচলন লাভ করলে ভাষার পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তনের একটা দিক হচ্ছে আরামপ্রিয়তা, যেখানে বক্তার দিক থেকে একরকম ত্রুটি হতে পারে, সেটা সাবধানতার অভাব যেমন হতে পারে, তেমনি হতে পারে যে তার প্রচেষ্টার অভাব, তার আরামপ্রিয়তা। তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা যেমন দেখছি, সন্ধ্যার সময় প্রদীপ দেওয়াকে বলা হচ্ছে সন্ধ্যা দেওয়া। ধ্বনি পরিবর্তনের যে কারণগুলি রয়েছে সেগুলো হচ্ছে ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুগত পরিবর্তন, যে জন্য এই মতবাদটার ক্ষেত্রে বিখ্যাত দার্শনিক বর্ডিনের একটা অনুমান বলছেন অনেকে, কিন্তু সেই অনুমানটা যে সবসময় সর্বার্থ ঠিক এমনটা নয়, অনেক বৈপরীত্য দেখা গেছে। অন্য জাতির ভাষার প্রভাব, উচ্চারণ ত্রুটি, আরামপ্রিয়তা ও অনবধানতা, শ্রবণ ও বোধের ত্রুটি এবং সন্নিহিত ধ্বনির প্রভাবে সৃষ্টি ধ্বনি ও ধ্বনিলোপ দুটোই হয়ে যায়। যেমন গামছা থেকে গামছা, এই জাতীয় পরিবর্তনের কারণ হচ্ছে সাবধানতার অভাব। ধ্বনি পরিবর্তনের চারটি ধারা, এক হচ্ছে ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনি রূপান্তর ও ধ্বনির স্থানান্তর ও বিপর্যাস বলা হয় একসঙ্গে। ধ্বনির আগম দু প্রকার ধ্বনির ক্ষেত্রে হয়, স্বরধ্বনির ক্ষেত্রে হয় এবং ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে হয়। স্বরধ্বনির ক্ষেত্রে সেটা যে তিনটি প্রকার, সেটি হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি ও অন্তঃস্বরগম। আদি স্বরগম আমরা জানি সাধারণত শব্দের আদিতে যদি যুক্ত ব্যঞ্জন থাকে এবং সেই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ প্রস্তুতি রূপে বা উচ্চারণের সৌকর্যে তার আগে একটি স্বরধ্বনি এসে যায়, সেটিকে আদি স্বরগম বলা হয়, যেমন স্কুল থেকে স্কুল। মধ্য স্বরগম যেমন হচ্ছে যুক্ত ব্যঞ্জনের অর্থ হলো একদিকে একাধিক ব্যঞ্জনের মাঝখানে কোনো স্বরধ্বনি না থাকা এবং ধ্বনিগুলি যুক্ত উচ্চারণ হয়। এইরকম যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করা অপেক্ষাকৃত কষ্টকর। এই যুক্ত ব্যঞ্জন উচ্চারণ অপেক্ষাকৃত কষ্টকর ও কর্কশও বটে, সেই জন্য অনেক সময় উচ্চারণের কর্কশতা কমিয়ে মধুরতা আনার জন্য যুক্ত ব্যঞ্জনের ধ্বনিগুলির মাঝখানে স্বরধ্বনি এনে যোগ করা হয়। এই যে যোগ হয়, সেই যোগের কারণে সেটি শুনতে খুব মিষ্টি হয়, যেমন ভক্তি থেকে ভকতি, কর্কশতাটা অনেক কমে যায়, সেজন্য এখানে মধ্য স্বরগম সংগঠিত হয়। কিন্তু প্রকর্ষ মানে যে প্রকৃষ্ট আকর্ষণ সেটা, এবং আর বিপ্রকর্ষ মানে হচ্ছে যে প্রকৃষ্ট আকর্ষণ যে প্রায় বিগত হয়েছে, সেই প্রক্রিয়া এখানে সংঘটিত হয় বলে একে বিপ্রকর্ষ বলা হয়। যে প্রকৃষ্ট বন্ধনটা ছিল সেই বন্ধনটা একটু আলগা হলো, এই জন্য এখানে এই প্রক্রিয়াটাকে বিপ্রকর্ষ বলা হয়। আবার যেমন স্বরধ্বনির প্রতি একটি ভক্তি প্রদর্শিত হচ্ছে যুক্ত ব্যঞ্জনের, তাই সেটাকে স্বরভক্তিও বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে শব্দ মধ্যস্থ ই বা উ স্থানান্তরিত হলে যেরকম এক রকমের অপিনিহিত হয়, তার কথা আমরা পরে আলোচনা করছি। এছাড়া শব্দ মধ্যে যে জফলা বা যুক্ত ব্যঞ্জন থাকলে একটি ই ধ্বনির আগমন হয়, এই প্রক্রিয়াকে অপিনিহিতি বলে। এটি আসলে একটি মধ্য স্বরগম। তাহলে এই জন্য বলছি কোনো কোনো ক্ষেত্রে অপিনিহিত মধ্য স্বরগমের মধ্যে পড়ে, সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন গ্লাস থেকে গেলাস, এটা হচ্ছে মধ্য স্বরাগম। বাক্য থেকে বাক্য, এটা মধ্য স্বরাগম, আবার অপিনিহিত অনেকে মনে করছেন, কিন্তু এটা আসলে মধ্য স্বরাগম। তেমনি যদি শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে তখন সেটা অন্তঃস্বরাগম হয়, যেমন বেঞ্চ থেকে বেঞ্চি। আদি ব্যঞ্জনাগম ক্ষেত্রে বাংলায় সেরকম কিছু নেই, শুধুমাত্র র ধ্বনির আগমন হয়। যদিও শব্দের গোড়ায় যদি স্বরধ্বনি থাকে তবেই সেটা র হয়। এছাড়া আদি ব্যঞ্জনাগমের ততটা ব্যবহার নেই। যেমন রিজু থেকে উজু থেকে রুজু, এই উর স্থানে র এসেছে আমরা বুঝতে পারছি। তেমনি খোকা থেকে খোকন হয়েছে, এক্ষেত্রে শেষে আমরা বুঝতে পারছি শব্দের শেষে একটি নতুন ধ্বনির আগমন হয়েছে, সেটি হচ্ছে দন্তন্য ব্যঞ্জন ধ্বনি, তাই এটি অন্ত ব্যঞ্জনাগম। অন্ত ব্যঞ্জনাগমের পর যদি মধ্য ব্যঞ্জনাগমের ক্ষেত্রে যাই, মধ্য ব্যঞ্জনার ক্ষেত্রে অতিরিক্ত যে ব্যঞ্জন ধ্বনিটি আসে সেটিকে শ্রুতিধ্বনি বলা হয়। মূলত শব্দের ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা
অসাবধানতাবশত দুটি ধ্বনির মাঝখানে কোনো অতিরিক্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করে ফেললে সেই প্রক্রিয়ায় মধ্য ব্যঞ্জনাগম ঘটে। এবং এইভাবে যে অতিরিক্ত ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয় তাকে যদি আমরা শ্রুতির ধ্বনি বলি। সেই রকম শ্রুতির ধ্বনি যদি একটি উদাহরণ আমরা দেখি, যে মোদক থেকে থেকে মোয়া, এখানে মধ্য ব্যঞ্জনাগম হচ্ছে ইয় শ্রুতি ধ্বনি আসছে। এরকম আরও অনেক শ্রুতি আছে, ও শ্রুতি, হ শ্রুতি, দ শ্রুতি, তোমরা নিশ্চয়ই জানো। যেমন সংস্কৃত বিপুলা থেকে বিউলা, প্রাকৃত বিউলা থেকে বিহুলা থেকে বেহুলা, এখানে মধ্য ব্যঞ্জনাগম হয়েছে এবং হ শ্রুতির আগমন হয়েছে। যেমন আগমন ঘটে ধ্বনি, তেমনি লোপ ঘটে। সেই লোপের একটি যেমন উদাহরণ দেখছো তোমরা, উদ্ধার থেকে উদার, উদ্ধার থেকে উধার থেকে উধার, এখানে আদি স্বরলোপ করছে। সাধারণত শব্দের আদি অক্ষরের শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী কোনো অক্ষরের শ্বাসাঘাত থাকে তবে আদি স্বরধ্বনিটি গৌণ হয়ে ক্রমশ ক্ষীণ উচ্চারিত হয় এবং শেষে লোপ পায়। এই প্রক্রিয়াটাকে আমরা আদি স্বরলোপ বলে থাকি, আমরা জানি সেটি। এক্ষেত্রে দেখো যে উ ধ্বনিটি শুরুতে ছিল, সেটির মধ্যবর্তী শব্দের ক্ষেত্রে শ্বাসাঘাত একটু বেশি হচ্ছে, সেই জন্য উ ধ্বনিটি লোপ পাচ্ছে। যেমন অলাব থেকে লাউ আদি স্বরলোপ, তেমনি গামছা থেকে গামছা, এটি হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ। সাধারণত শব্দের আদি অক্ষরে যদি শ্বাসাঘাত থাকলে শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি ক্ষীণ হয়ে ক্রমশ লোপ পেতে থাকে, একে মধ্য স্বরলোপ বলা হয়। আমরা গামছার ক্ষেত্রে ও ধ্বনি, ও যে ওকার ধ্বনিটি সেটি লোপ পাচ্ছে দেখতে পাচ্ছি। তেমনি অন্তঃস্বরলোপের ক্ষেত্রে যদি স্বাভাবিক উচ্চারণ প্রায় শেষের দিকে জোর কমে যায় আমাদের, সে শব্দের ক্ষেত্রে সেই শব্দের শেষ স্বরটি আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। যেমন এখানে দেখছি রাশি থেকে হ্রাস হয়ে যাচ্ছে, এইটার কথা বলছি। স্বরধ্বনির ক্ষেত্রে শব্দের আদি, মধ্য ও অন্ত যে কোনো স্থানেই লোপ পেতে পারে। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে তেমন লোপ পায় না। সাধারণত আদি ও অন্তস্থানে ব্যঞ্জনধ্বনি লোপের নিদর্শন প্রায় নেই বললেই চলে। কিন্তু পঙ্ক থেকে পাঁক, এই যে একটি আমরা দেখছি উদাহরণ, সেই উদাহরণে অনেকেই বলেন যে এটি আসলে ধ্বনির লোপ বলে অনেকে দাবি করেন, কিন্তু এখানে আসলে ধ্বনির রূপান্তর হয়েছে, এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির লোপ হচ্ছে না। এটা নাসিক কী ভাবন, সেই নিয়ে আমরা পরে আসছি। এখানে আমরা আসছি সমাক্ষর লোপের কথা। এই সমাক্ষর লোপ আমরা জানি যে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির মধ্যে যদি একটি লোপ পায় এবং বা দুটি সমধ্বনিযুক্ত অক্ষরের মধ্যে একটি যদি লোপ পেয়ে যায় তখন তাকে সমাক্ষর লোপ বলে। যেমন বড় দাদা থেকে বড়দা হয়েছে, এখানে দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ পাচ্ছে। ধ্বনি রূপান্তরের ক্ষেত্রেও স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উভয় ক্ষেত্রেই হয়, আমরা সেটা জানি। ধ্বনি রূপান্তরের শুরুতেই আমরা অভিশ্রুতির কথা জানি। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরের ধাপ। করিয়া থেকে কইরা হচ্ছে অপিনিহিতি এবং করে, এটা হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতির প্রক্রিয়ার শব্দের অন্তর্গত যে ই বা উ তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে, সেই ই বা উ যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে গিয়ে বা পরিবর্তিত হয় তখন তাকে অভিশ্রুতি বলে। আমরা উদাহরণ থেকে বুঝতে পারছি। 2 অক্ষর শব্দের ক্ষেত্রে অভিশ্রুতি কার্যকর হয় না, সাধারণত 3 অক্ষর শব্দের ক্ষেত্রে বেশি হয়। সুপারি থেকে সুপরি, এইটা যাওয়ার আগে স্বরসঙ্গতির একটি নতুন প্রক্রিয়া আমরা জানি। স্বরসঙ্গতির ক্ষেত্রে কী হয় না, শব্দের মধ্যে পাশাপাশি অথবা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে বা প্রায় একই স্বরধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে স্বরসঙ্গতি আমরা বলে থাকি। এখানে সুপারি থেকে সুপুরি হয়েছে, আমরা বুঝতেই পারছি কি হয়েছে। বা পূজা থেকে পুজো, এই যে হয়েছে, এটা হচ্ছে আংশিক দুটি প্রক্রিয়া, পূর্ণ স্বরসঙ্গতি এবং আংশিক স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতির আবার গতিমুখ অনুসারে এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়, জানি আমরা। প্রগত, পরাগত, পারস্পরিক বা অনন্য। প্রগত উদাহরণ হচ্ছে দিশাহারা থেকে দিশেহারা। এখানে আমরা পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী যে ধ্বনি পরিবর্তিত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। আর দেশি থেকে দিশি, এখানে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হচ্ছে বা কাছাকাছি আসছে, তাই এটাকে পরাগত বলছে। আর পারস্পরিক বা অনন্য সেটা হচ্ছে যদি পরবর্তী দুটি স্বরধ্বনি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হয়, সেটাকে বলা হচ্ছে পারস্পরিক বা অন্যান্য। যেমন যদু থেকে যোদো, এটা দেখো দুটো ধ্বনি কাছাকাছি অংশে চলে আসছে। এছাড়া মধ্যগত স্বরসঙ্গতি বা স্বরের অসঙ্গতিও আমরা জানি। স্বরের অসঙ্গতির ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়,
সমধ্বনিগুলো পাল্টে যায়, বিপরীত ধ্বনি হয়ে যায়। যেমন মামা থেকে মামু, কাকা থেকে কাকু, কাছাকাছি দুটি অবস্থিত একই রকম স্বরধ্বনি একটি পৃথক হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে স্বরের অসঙ্গতি বলা হয়। সমীভবন, সমীভবন হচ্ছে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ পৃথক ধরনের ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে বা প্রায় অনুরূপ ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন সেই প্রক্রিয়াকে সমীভবন বলা হয়। যেমন উচ্চগ্লাস, উল্লাস, এখানে দেখো লয়ের প্রভাবে খণ্ডত্ব পরিবর্তিত হয়ে লয়ের সঙ্গে একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়েছে, তাই এটা এখানে সমীভবন বলা হচ্ছে। সমীভবনেরও ধ্বনি পরিবর্তনের দিক থেকে মানে গতিমুখ দিক থেকে তিনটি ভাগে বলা হয়: প্রগত, পরাগত, পারস্পরিক, অন্যান্য। একই রকম তার অভিমুখটা পদ্ম থেকে পদ্ম, প্রগত সমীভবন; সৎযোগ, মান থেকে সম্মান, পরাগত সমীভবন; উচ্চযোগ, সাত থেকে উচ্ছ্বাস, পারস্পরিক বা অন্যান্য সমীভবনের মধ্যে পড়ে। আর বিষমীভবন হচ্ছে একদম সমীভবনের ঠিক বিপরীত প্রক্রিয়া, যেখানে দুটি সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে বিষম অর্থাৎ পৃথক ধ্বনিতে পরিণত হয়। যেমন লালা থেকে নাল, এইটা হচ্ছে বিষমীভবনের একটি উদাহরণ। ঘোষীভবনে আমরা আসি। ঘোষীভবনের পূর্বে বলতে হয় যে সাধারণত বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং অন্তস্থ র, ল, হ, র, ঢ এই সমস্ত স্বরধ্বনিগুলো হচ্ছে সঘোষধ্বনি। যেখানে অঘোষধ্বনি থেকে সঘোষধ্বনি হয় তাকে বলা হয় ঘোষীভবন। যেমন চাকদহ থেকে চাকদা, ঘোষীভবন হচ্ছে। আর এর উল্টোটা, যেখানে সঘোষধ্বনি অঘোষধ্বনি হয়ে যায়, সেখানে হয় অঘোষীভবন। যেমন অবসর থেকে অপসর। মহাপ্রাণী ভবন ঠিক এই রকমই। অল্প প্রাণধ্বনি যখন মহাপ্রাণধ্বনি হয়ে যায় তখন তাকে মহাপ্রাণী ভবন বলা হয়, আর মহাপ্রাণধ্বনি যখন অল্প প্রাণধ্বনি হয়ে যায় তখন তাকে অল্প প্রাণী ভবন বলা হয়। যেমন স্তম্ভ থেকে থাম, এখানে মহাপ্রাণী ভবন হয়েছে। সাধারণত বর্গের দ্বিতীয়, চতুর্থ ধ্বনি এবং হ হলো মহাপ্রাণধ্বনি। যেমন বাঘ থেকে বাঘ, অল্প প্রাণী ভবন। এইরকম আমরা এই নিশ্চয়ই ব্যাখ্যাগুলো আর বলে দিতে হচ্ছে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নাসিক্যী ভবন, নাসিক্যী ভবন হচ্ছে কোনো নাসিক্য ব্যঞ্জন, মূলত হচ্ছে ম, ন, ম ইত্যাদি যদি ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায় এবং তার রেশ স্বরূপ পরবর্তী নয় পূর্ববর্তী ধ্বনিতে একটি অনুনাসিক অনুরণন যোগ হয়, সেই প্রক্রিয়াকে নাসিক্যী ভবন বলা হয়। যেমন পঙ্ক থেকে পাঁক, আমরা আগেই বললাম। সন্ধ্যা থেকে সাঁঝ, বন্ধ থেকে বাঁধ। এখানে দেখো আনুনাসিক ন লোপটি পাচ্ছে, পূর্ববর্তী দীর্ঘ হয়ে অনুনাসিক আতে পরিণত হচ্ছে। কেমন? আর শতনাসিক কী ভবন, যে শব্দ মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকলেও অনেক সময় কোনো কোনো স্বরধ্বনি আপনা থেকে অনুনাসিক হয়ে যায়। যেমন দেখো পুস্তক থেকে পুঁথি থেকে পুঁথি, এখানে দেখো একটা অনুনাসিক চলে আসছে, তাই এটা শতনাসিক কী ভবন, শত নিজে থেকেই হচ্ছে, তাই শতনাসিক কী ভবন। বিনাসিক কী ভবন, যে অনেক সময় শব্দের অন্তর্গত কোনো নাসিক্য ব্যঞ্জন লোপ পায় কিন্তু তার কোনো প্রভাব বা রেশ থেকে রেখে যায় না, একে বিনাসিকী ভবন বলে। যেমন শৃঙ্খল থেকে শিকল থেকে শিকল, কোনো কিন্তু প্রভাব এখানে থাকছে না, কিন্তু একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মূর্ধন্য ভবন, মূর্ধন্য ভবন হচ্ছে রি, র মূর্ধন্যস বা ট, ঠ, ড প্রভৃতি মূর্ধন্য ধ্বনির প্রভাবে সংশ্লিষ্ট বা কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি, যথা ত, থ, দ এইসব যে ধ্বনিগুলো যদি মূর্ধন্য ধ্বনিতে পরিবর্তন হয় তখন তাকে মূর্ধন্য ভবন বলে। যেমন বিকৃত থেকে বিকট, ত হয়ে গেল ট, এটা হলো মূর্ধন্য ভবন। প্রাকৃত পড়ি থেকে পড়ে, এটা হচ্ছে শত মূর্ধন্য ভবন, যেটা নিজে থেকেই হচ্ছে কোনো প্রভাব ছাড়াই, একই রকম বৈশিষ্ট্যগুলো। আর বিমূর্ধন্য ভবন হচ্ছে যদি কোনো মূর্ধন্য ধ্বনি না থাকা থেকে দন্তন্য ধ্বনি বা অন্য কোনো ধ্বনিতে প্রকারে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বিমূর্ধন্য ভবন বলা হচ্ছে। যেমন প্রাণ থেকে প্রাণ দন্তন্য হয়ে যাচ্ছে মূর্ধন্য থেকে। সংস্কৃতে হস্যই দীর্ঘই চ, ছ, ঝ, ইয় অন্তস্থ তালেব্য বসকে তালেব্য ধ্বনি বলা হয়। আগা পাঁচতলা থেকে আগা পাঁচতলা, এটা হচ্ছে সকারী ভবন। সকারী ভবন কি না, উষ্মী ভবনের ফলে যদি পৃষ্ঠ বা ঘৃষ্ট ধ্বনি তালেব্যস্ব দন্তস্ব বা জতে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সকারী ভবন। এক্ষেত্রে দেখো আগা পাঁচতলা থেকে আগা পাঁচতলা দন্তস্ব হয়ে যাচ্ছে, তাই এটা সকারী ভবন। তেমনি রকারী ভবনের ক্ষেত্রে কি যখন রতে পরিণত হবে তখন রকারী ভবন। যেমন 15 থেকে 15 থেকে 15। পেঁয়াজ থেকে প্যাঁচ, এটা হচ্ছে সংকোচন হচ্ছে উচ্চারণের দ্রুততার জন্য অথবা উচ্চারণের প্রয়াস লাঘব করার জন্য। অনেক সময় আমরা কোনো কোনো শব্দের সবকটি ধ্বনি পূর্ণরূপে স্পষ্টরূপে উচ্চারণ করি না,
কতকগুলি ধ্বনি মিলিয়ে একটি সংক্ষিপ্ত উচ্চারণ করি, এক্ষেত্রে তাই হচ্ছে, তাই এটা সংকোচন হচ্ছে। বিস্ফোরণ বা প্রসারণের ক্ষেত্রে কি, সেগুলো হচ্ছে শব্দের দীর্ঘ উচ্চারণের জন্য শব্দের নির্দিষ্ট ধ্বনিকে আমরা বাড়িয়ে উচ্চারণ যখন করি তখন সেটা হচ্ছে বিস্ফোরণ। যেমন পেরা থেকে বাংলায় পেয়ারা শব্দটি এসছে, বাড়িয়ে উচ্চারণ করছে, সেটার এই ক্ষেত্রে আমরা দেখছি। ব্যঞ্জন দ্বিত্ব যেটি, সেটি হচ্ছে যে কোনো শব্দ যদি জোর দেবার জন্য আমরা যখন বিশেষ করে শ্বাসাঘাত দিই তখন স্বরধ্বনির একক ব্যঞ্জন দ্বিত্ব পায়। যেমন তুমি দেখো উদাহরণ দেখছো, বড় কষ্ট থেকে বড্ড কষ্ট, দ্বিত্ব একটা পাচ্ছে, এটা জোর পাচ্ছে, তাই এটা ব্যঞ্জন দ্বিত্ব। ধ্বনি স্থানান্তর যে প্রক্রিয়া তার মধ্যে প্রধান হচ্ছে বিপর্যাস, ধ্বনির বিপর্যাস। যেমন বাক্স থেকে বাস্ক, এটা ধ্বনির বিপর্যাস হচ্ছে, সেটা শব্দের কাছাকাছি অবস্থিত বা শব্দের সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের স্থান বিনিময় করে তবে তখন ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলা হয়। যেমন বাক্স থেকে বাস্ক হল। রিক্সা থেকে রিস্কা, এক্ষেত্রেও একই রকম, তেমনি বারাণসী থেকে বনারস থেকে বেনারস, একই রকম বিপর্যাস ঘটেছে, আমরা উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পারছি। আরেকটা উদাহরণ আনারস থেকে আনারস, এটা হচ্ছে বিমিশ্রণ বা মিশ্রণ। সেটা হয় সাধারণত যদি একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে তার সঙ্গে ভাবানুষঙ্গের জন্যে অন্য কোনো শব্দ মনে এসে যায় এবং মূল শব্দের অংশবিশেষ বাদ দিয়ে সেই জায়গায় মনে আসা শব্দটি যোগ করে দেওয়া হয় এবং তার ফলে একটি নতুন শব্দ সৃষ্টি হয়, তখন সেটা বিমিশ্রণ বা মিশ্রণ হয়। যেমন পর্তুগিজ আনারস শব্দের নস শব্দটুকু বাদ দিয়ে তার জায়গায় বাংলায় রস শব্দটি যোগ করা হয়েছে এবং তার ফলে আনারস শব্দটি সৃষ্টি হয়েছে। সুতরাং এটি বিমিশ্রণ বা মিশ্রণ। নিশ্চুপের ক্ষেত্রে নিশ্চুপ শব্দটি রবীন্দ্রনাথ প্রথম সৃষ্টি করেছিলেন। এটি একটি জোড় কলম শব্দ। জোড় কলম শব্দ হচ্ছে যে শব্দ একটি শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দ বা তার অংশবিশেষ যোগ করে যদি একটি নতুন শব্দ তৈরি হয় সেক্ষেত্রে সেই শব্দটিকে জোড় কলম শব্দ বলা হয়। নিশ্চুপ ক্ষেত্রে নিশ্চল ও চুপ শব্দটি যোগ করে রবীন্দ্রনাথ নিশ্চুপ শব্দটি করেছিলেন। বিমিশ্রণ ও জোড় কলম শব্দের গঠন প্রক্রিয়ার দিক থেকে সাদৃশ্য আছে, পার্থক্য শুধু অর্থগত। বিমিশ্রণে যে শব্দ দুটির যোগ হয় সেই শব্দ দুটির প্রায় একই রকম নয় বা শব্দ দুটি প্রায় সমান গুরুত্বপূর্ণও নয়, যেমন আনারস থেকে আনারস। কিন্তু জোড় কলম শব্দে যে দুটি শব্দের যোগ সাধন ঘটে সেই দুটি শব্দের অর্থের প্রায় একই রকম। যেমন দেখো ধোঁয়াশা, সেই শব্দটা দেখো শব্দ দুটি প্রায় একই রকম ঘটছে, তাই এটা তৈরি হচ্ছে যে জোড় কলম শব্দে শব্দ দুটির যোগ সাধন ঘটছে এবং প্রায় একই রকম একটা শব্দের গুরুত্বপূর্ণ সমান গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ধোঁয়া এবং কুয়াশা শব্দ মিলে ধোঁয়াশা শব্দটা তৈরি হলো। মাস্টার যোগ ই, সেটা মাস্টার, এটি হচ্ছে সংকর শব্দ। বিভিন্ন ভাষার উপাদান যোগ করে যখন একটি নতুন শব্দ গঠিত হয় তখন সেটি সংকর শব্দ। যেমন মাস্টার শব্দটি ইংরেজি এবং বাংলা প্রত্যয় ই যোগ করে মাস্টারি শব্দটাও তৈরি হচ্ছে, এটি সংকর শব্দ। আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার, এটি হচ্ছে লোকনিরক্তি। নিরক্তি মানে হচ্ছে ব্যুৎপত্তি বা উৎসর নির্ণয়, শিক্ষিত মানুষের নয়, সাধারণত লোকসাধারণ অর্থাৎ অশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তি নির্ভর করে যে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় সেটি হচ্ছে লোকনিরক্তি। প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল, এটি হচ্ছে শব্দ বিভ্রম। কখনো কখনো অজ্ঞানতাবশত একটি শব্দের বদলে তার জায়গায় প্রায় সমধ্বনিযুক্ত একটি শব্দ ব্যবহার করা হয়, একে বলা হয় শব্দ বিভ্রম। যেমন প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, কিন্তু প্রিন্সিপাল মানে নীতি, নীতির জায়গায় যদি অধ্যক্ষ বলা হয় মিনিং করা হচ্ছে, তার মানে একটা শব্দ বিভ্রম ঘটছে। প্রথিত যে শব্দটি সেটা হচ্ছে ভুয়া শব্দ। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একটি কল্পিত মূল উপাদান খাড়া করে তার সঙ্গে বিভক্তি প্রত্যয় যোগ করে একটি শব্দ গঠন করার প্রচেষ্টা রয়েছে, সেটিকে বলা হয় ভুয়া শব্দ। প্রথিত হচ্ছে তেমনই একটি শব্দ, কল্পিত একটি প্রধাতু নির্মাণ করা হয়েছে, তার সঙ্গে ইত প্রত্যয় যোগ করে দেওয়া হয়েছে, সেখানে প্রথিত শব্দটি তৈরি হয়েছে। ম্যাক্স মুলর থেকে মুখ্য মুলর, এটি একটি শব্দ যে শব্দটি পুনর্গঠন বা পূর্বস্তরীয় গঠন, কোনো বিদেশি বা নতুন শব্দকে পরিবর্তিত করে নিজের দেশের প্রাচীন ভাষার ছাদে নতুন রূপে গড়ে তোলার পুনর্গঠন বা পূর্বস্তরীয় একটি প্রক্রিয়া, এবং যে শব্দটি গঠিত হয় তাকে পুনর্গঠিত শব্দ বলা হয়। শব্দার্থ পরিবর্তনের দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে শব্দার্থ পরিবর্তনের তিনটি ধারা: অর্থ বিস্তার, অর্থ সংকোচন, অর্থ সংক্রম এবং অর্থ সংশ্লেষ। এটা আমরা যাওয়ার ক্ষেত্রে যে অর্থ বিস্তার কি না, অর্থ বিস্তার আমরা জানি যেখানে প্রথমে কোনো একটি সংকীর্ণ ভাবকে বোঝাতে হতো, পরে সেটা ব্যাপক ভাবকে বোঝাচ্ছে, তখন সেটা অর্থ বিস্তার হচ্ছে। যেমন বর্ষ শব্দটির ক্ষেত্রে যে আগে শুধু বর্ষাকালকে বোঝাতো, বর্ষের একটি সময়কে, পরে সেটা বছরের একটিমাত্র অংশ না ব্যবহৃত হয়ে সারা বছরকেই বোঝাচ্ছে। কালি শব্দটির ক্ষেত্রেও তেমনই, একটি কালো কালির রং তরল পদার্থকে মতো প্রথমে কালি বোঝাতো, এখন সমস্ত রঙকেই কালি বলা হয়।
হ্যাঁ, সেটা লাল কালি নীল কালি যে কোনো ক্ষেত্রেই। প্রদীপ ক্ষেত্রে অর্থ সংকোচ ঘটেছে। অর্থ সংকোচ কি না, কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক অর্থ থেকে বোঝাতো, কিছুকাল পরে সেটা আবার যদি একটি বস্তু বা ব্যাপক অর্থ না বুঝিয়ে একটি ভাব বা বস্তুকে বোঝায়, সেটা প্রদীপ। সংস্কৃতে প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো। বাংলায় এর অর্থ দাঁড়িয়েছে শুধুমাত্র এক রকমের আলো, পেতল বা মাটির তৈরি, যাতে সলতে সংযোগে আলো দেওয়া হয়, তাই এটা অর্থ সংকুচিত হয়েছে। আর অর্থ সংক্রম, যে শব্দের অর্থ পরিবর্তনে কতগুলি ধাপের মধ্য দিয়ে যায়, অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়ায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় যে শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে গেছে। এই ধরনের পরিবর্তনকে শব্দ সংশ্লেষ, অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম বলা হয়। যেমন সন্দেশ, সন্দেশ শব্দটি ক্ষেত্রে আমরা যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই শব্দের আসল মূল ছিল সংবাদ বা খবর, কিন্তু এখন সেটা মিষ্টিতে দাঁড়িয়েছে, একদম পুরো পাল্টে গেছে সেখানে, তাই এটা অর্থ সংক্রম হয়েছে। তেমনি ধারাগুলি ছাড়াও শব্দার্থ পরিবর্তনের দুটি ধারার একটি বিশেষ যেমন রয়েছে, যেমন অর্থের উন্নতি কখনো হয়, অর্থের অবনতি কখনো হয়। যখন আগে কোনো বস্তুর এমন ভাব পরিবর্তিত হয়েছে যে প্রথম ভাব বস্তুকে বোঝাতো তার চেয়ে সম্মানিত হয়েছে, আদৃত হয়েছে, তাই সেটা অর্থোন্নতি হয়েছে। যেমন ভোগ, ভোগ ক্ষেত্রে আগে ছিল যে কোনো উপভোগ্য বা খাদ্য সামগ্রী, কিন্তু এখন সেটা হয়ে গেছে দেবতার প্রসাদ, তাই সেটা অর্থোন্নতি হয়েছে। মহাজন, আগে মহৎ ব্যক্তিকে বলা হতো, এখন সুদখোরকে বলা হয়, তাই অর্থ অবনতি হয়েছে। অর্থ বিস্তার পশুর ক্ষেত্রে তাই। এবার কি জাতীয় শব্দ দেখো, মাইক, সাইকেল, ফোন, এটা হচ্ছে এগুলো হচ্ছে বিদেশি মানে খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ কি না, যখন বড় শব্দকে ছোট ছোট করে টুকরো করে উচ্চারণ করা হয় তখন সেটা খণ্ডিত শব্দ হয়। এখন আমরা যদি একটু শব্দ ভাণ্ডারের দিকে নজর দিই, তাহলে দেখব যে শব্দ ভাণ্ডারে মূলত তিন শ্রেণীর শব্দ থাকে: মৌলিক বা নিজস্ব শব্দ শব্দ ভাণ্ডারের, আগন্তুক বা কৃতঋণীয় শব্দ এবং নবগঠিত শব্দ। মৌলিক শব্দগুলির আবার তিনটি ভাগ: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। আমরা জানি এগুলো, তবে একটু মিলিয়ে নিই। তৎসম মানে যেগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সরাসরি এসছে, উত্তরাধিকার সূত্রে এসছে, সেগুলো তৎসম। যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, মৃত্যু প্রভৃতি বলা যেতে পারে। আমরা কিছু কিছু ছোট ছোট উদাহরণ দিচ্ছি। তৎসমের আবার দুটি ভাগ: সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম হচ্ছে যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত যুগে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ, সেগুলো হচ্ছে সিদ্ধ তৎসম, যেমন সূর্য, মিত্র প্রভৃতি। আর অসিদ্ধ তৎসম হচ্ছে যেগুলো সাহিত্যে নেই, ব্যাকরণ সিদ্ধ নয়, প্রাচীনকালে মৌখিক বলে পরিচিত, সেগুলো হচ্ছে অসিদ্ধ তৎসম, যেমন ঘর, ডাল, চাল প্রভৃতি। অসিদ্ধ তৎসমের নামকরণ করেছিলেন সুকুমার সেন। অর্ধতৎসম শব্দ আমরা জানি। অর্ধতৎসম হচ্ছে যেগুলো মধ্যবর্তী প্রাকৃতের মানে যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্যস্তরে প্রাকৃতের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলায় এসছে, সেগুলো হচ্ছে অর্ধতৎসম। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নিমন্ত্রণ, এইগুলো। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দের ক্ষেত্রে আবার তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসছে, মানে তদ্ভব। খাঁটি বাংলায় মূল শব্দ মানে শব্দবদ্ধ শব্দ সম্পদ হলো এই তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত ইন্দোগার থেকে প্রাকৃত ইন্দিয়ারা থেকে বাংলায় ইন্দারা, সেইটা হচ্ছে তদ্ভব। যেমন সংস্কৃত কৃষ্ণ থেকে প্রাকৃতে কাহ্ন থেকে বাংলায় কানু। তদ্ভব আবার দুই প্রকার: নিজস্ব ও কৃতঋণ তদ্ভব। আগন্তুক বা কৃতঋণ শব্দ দুই শ্রেণীর, মূলত দেশি ও বিদেশি। আগন্তুক বা কৃতঋণ শব্দ হচ্ছে সেইগুলো যেসব শব্দ সংস্কৃতির নিজস্ব উৎস বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসছে, সেগুলো হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ। তেমন হচ্ছে দেশি শব্দ বিদেশি শব্দ হতে পারে, যেমন ঢোল, ঢিল, ঝাঁটা ইত্যাদি অস্ট্রিক ভাষা থেকে এসছে। হরতাল এসছে গুজরাটি থেকে, জার্মান থেকে এসছে জার, নাৎসি, পর্তুগিজ থেকে এসছে আনারস, আলপিন, আলকাতরা পরিবর্তিত হয়েছে আলমারি, পেয়ারা। ফরাসি থেকে এসছে কার্তুজ, কুপন, রেস্তোরাঁ ইত্যাদি। ইতালি থেকে এসছে কোম্পানি, গেজেট। ওলন্দাজ থেকে এসছে ইস্কাপন, হরতন। রুশীয় থেকে এসছে সোভিয়েত, বলসেভিক ইত্যাদি। ফার্সি থেকে এসছে সরকার, দরবার, বিমা, আমির। আরবি থেকে এসছে আক্কেল, ফসল, হজম প্রভৃতি। অবিমিশ্র শব্দ, সেখানে অনিকেত, অতিরেক, যে সমস্ত শব্দ বাংলা ছাড়া বাংলায় কিছু নবগঠিত শব্দ এসছে সেগুলো হচ্ছে অবিমিশ্র শব্দ বলা হয়, যেগুলো নিজে নিজে তৈরি হয়েছে। যেমন অনিকেত, অতিরেকের কথা আমরা বললাম। তেমনি মিশ্র শব্দ বা সংকর শব্দ, অনেকগুলো শব্দ মিলে যেমন তৈরি হয়েছে। হিট পণ্ডিত, ফি বছর। কিছু শব্দ আমরা আবার এখানে বলছি ওই শব্দ ভাণ্ডারের শব্দ। ডাস যেমন তদ্ভব। সুলুট্টু তামিল শব্দ, খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ, এগুলো পরীক্ষায় খুব আসে। শ্যাকরা হচ্ছে আরবি শব্দ। শব্দ ভাণ্ডারের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কটা এসেছে এখানে দেখো। যেমন মীরার ভজনগুলি কোন ভাষায় রচিত?
ব্রজ ভাষায় রচিত। ভানুভক্তের রামায়ণ কোন ভাষায় রচিত? হিন্দি ভাষায় রচিত। ভারতীয় আর্য ভাষা থেকে জাত অথচ ভারতীয় বাইরে প্রচলিত দুটি ভাষা সিংহলি ও জিপসি ভাষা। আর বাংলা শব্দভাণ্ডার গঠন ইংরেজি ভূমিকা প্রবন্ধটি রচয়িতা কে? না জগন্নাথ চক্রবর্তী। আমরা আজকের পর্বে ধ্বনি পরিবর্তনের নানান দিক, নানান ধারা, শব্দভাণ্ডার, শব্দ পরিবর্তনের নানান দিক নিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছিলাম। সেখানে 113টির বেশি প্রশ্ন এবং প্রাচীন মধ্য ভারতীয় আর্য ভাষার বিভাগ নিয়ে আলোচনা করলাম। আমাদের এই আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমাদের মতামত কমেন্টে জানালে আমরা খুব অনুপ্রাণিত হব। নিশ্চয়ই তোমরা জানাবে, অপেক্ষায় রইলাম আমরা। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে। আর যদি তুমি সহজপাঠের নতুন বন্ধু হও তাহলে সহজপাঠকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।